জুলাই সনদ নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসবে কমিশন। স্থায়ী আইনি ভিত্তির প্রক্রিয়া নিয়ে দলগুলোর ভিন্ন মত। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ এবং কভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত ২ জন হাসপাতালে। সিলেটের পাথর লুটে পর্যটক কমেছে ৭০%। সুস্পষ্ট নীতিমালা সহ কার্যকর পদক্ষেপ চান পর্যটন ব্যবসায়ীরা। সাতক্ষীরার অপরিকল্পিত সেতু খননের অভাব আর নৌপথে যাত্রী সংকট, বন্ধ হচ্ছে একের পর এক নৌ রুট। এবং ওয়াশিংটন ডিসিতে আজ ট্রাম্প জেলেনস্কির বৈঠক, উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ইউরোপীয় নেতৃবৃন্দ। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদ বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা থাকলেও এর বাস্তবায়ন প্রক্রিয়ার কোনো স্পষ্ট উল্লেখ নেই। তাই সনদ চূড়ান্ত এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগামী সপ্তাহে দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় শুরু করবে ঐক্যমত্য কমিশন। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল জুলাই সনদের অধীনে নির্বাচন চায়, তবে স্থায়ী আইনি ভিত্তি দিতে এলএফও, গণপরিষদ নাকি গণভোট, এ নিয়ে দলগুলোর ভিন্ন মত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাসিব বিল্লাহ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ২ পর্বের ধারাবাহিক আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রথম পর্বে সংস্কার কমিশনের প্রস্তাবের ৬৪টি বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় পর্বে দলগুলো একমত হয় ১১টি বিষয়ে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, প্রধান উপদেষ্টা নিয়োগ ও রাষ্ট্রের মূলনীতি সহ ৯টি বিষয়ে দলগুলো আপত্তি জানায়, তবে সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন। গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় উল্লেখ করা হয়, এই সনদ জনগণের সর্বজনীন অভিপ্রায়। এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয় নির্বাচনের আগে বাস্তবায়ন করার কথাও জানায় ঐকমত্য কমিশন। সেগুলো আপনাদেরকে জানানো হয়েছে। তবে জুলাই সনদের খসড়ার কিছু বিষয় ত্রুটিপূর্ণ বলে মনে করছে বিএনপি। কিছু কিছু বিষয়ে অসামঞ্জস্যতা আছে, কিছু সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এটা হতেই পারে, সেটা আমরা কারেকশন করে আমাদের মতামতটা দিয়ে দেব। 20 আগস্টের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, আমরা আশা করছি এর মধ্যেই দিতে পারবো। জামাত বলছে অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এর ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে। জাতির কাছে ওনাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে এই সরকারকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে অবশ্যই এই সরকারের মেয়াদের মধ্যে নির্বাচনের পূর্বেই এর আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। সাংবিধানিক ইস্যু যেগুলো আছে এগুলো আপনার গণভোটে যেতে পারেন, কোনো সমস্যা নেই। অতিথি প্রেসিডেন্ট আছে, এগুলো দৃষ্টান্ত আছে, সে তাহলে এবার আমরা দিতে পারবো না, কেন এটা তো নতুন কিছু না। গণপরিষদের দাবি জানিয়ে এনসিপি বলছে জনগণের অংশগ্রহণ না থাকলে সনদ বাতিলের ঝুঁকি থাকবে। প্রোক্লামেশনের উপরে আর কোনো কিছু হয় না, প্রোক্লামেশনের নিচে সংবিধান, সংবিধান প্রোক্লামেশনের উপরে যেতে পারবে না। আবার যে কোনো আইন কিংবা অধ্যাদেশ সংবিধানের উপরে যেতে পারবে না। তাহলে আপনি যে কোনো একটা আইন কিংবা অধ্যাদেশ করে সেটাকে যদি সংবিধানে ইনক্লুড করেন কিংবা ইনকর্পোরেট করেন, আপনি কখনোই এটা বলতে পারবেন না যে এটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। তার মানে ওনাদের এই চিন্তা পদ্ধতিটার মধ্যে একটা ঘাটতি রয়ে গেছে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা, আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং হচ্ছে যে আইনি দিক, সাংবিধানিক দিক সবগুলো বিবেচনা করে আমরা যেটা ভেবেছি, আমরা যেটা প্রস্তাব করেছি, এটা গণপরিষদ করতে হবে, অন্তত সংবিধানের সাথে সম্পর্কিত যে সংস্কারগুলো। এদিকে দেশে এই মুহূর্তে গণভোটের পরিবেশ নেই বলে মনে করে এবি পার্টি। যেই প্রক্রিয়াতে অন্তর্বর্তীকালীন সরকার 1 বছর থেকে দেশ চালাচ্ছে, এই প্রসেসের মধ্য দিয়েই এগুলো বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা সম্ভব। আগামী সংসদ এসে সিম্পলি এটা র্যাটিফাই করে দেবে এবং এই র্যাটিফিকেশন যে করবে এইটা একটা লিগ্যাল স্ট্যাটাস এই সনদে দিতে হবে, লেখা থাকতে হবে যে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে ফার্স্ট ডেতে এগুলো সব পাশ করে ফেলতে হবে, র্যাটিফাই করে দেবে। গ্রামে গঞ্জে সাধারণ মানুষকে গিয়ে এই সাংবিধানিক এতগুলো পরিবর্তন, 28 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, মানুষকে বোঝানো উচ্চকক্ষ থাকবে কিনা, নিম্নকক্ষ থাকবে কিনা, নির্বাচন কিভাবে হবে, ওইটা হবে কিনা, এই পুরো প্রসেস তো আলাদা আলাদা করে প্রত্যেকটা বিষয়কে নাগরিককে বুঝাইতে হবে। এই বোঝানোর সময় আমরা আসলে এখন পাবো কিনা। খসড়ায় সনদ বাস্তবায়নের পদ্ধতির উল্লেখ নেই। এর আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনা শুরু হবে। বিভিন্ন রকম ওপিনিয়ন আসছে, ওপিনিয়নগুলো কমিশন এক জায়গায় করছে, কমিশন নিজেরা এগুলো নিয়ে আলোচনা করছে,
এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন বসবে তখন এই সমস্ত বিশেষজ্ঞ মতামত কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে শেয়ার করবে, রাজনৈতিক দলগুলো সেগুলো নিয়ে আলাপ আলোচনা করবে, তারপরে একটা চূড়ান্ত জায়গায় যাবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধি। সুতরাং রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলসমূহের নেতারা, প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা যখন এক জায়গায় বসে আলোচনা করেন এবং কোনো সিদ্ধান্ত নেন, আমাদেরকে দ্বিমত করবার কোনো সুযোগ আছে যে সেটাই জনগণের পক্ষে গৃহীত একটা সর্বসম্মত সিদ্ধান্ত? বাস্তবায়নের পদ্ধতি ঠিক হওয়ার পরপরই সব রাজনৈতিক দল সই করার মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পাবে জুলাই সনদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামের সিটি গেট এলাকায় পিকআপ এবং কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন 3 জন। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, যে 2 জন হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের কি অবস্থা, আর নিহতদের পরিচয় নিয়ে পুলিশ কিছু জানিয়েছে কিনা? আর রোশন, মূলত যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক এবং যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 3 জনের মূলত পরিচয় পাওয়া গেছে। একজন রনি দাস, একজন অজিত দাস এবং একজন আকাশ দাস। তারা 3 জনেই মূলত মাছ ব্যবসায়ী এবং যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটেছে সেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং চট্টগ্রামের একেবারে ঢাকা থেকে প্রবেশমুখ সিটি গেট এলাকা। সিটি গেটের ঠিক কাছেই সড়কের উপর একটি কাভার্ড ভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল এবং এখন যে পিকআপটি দেখা যাচ্ছে সেই পিকআপটিতে মূলত যারা হতাহত হয়েছেন তারা ছিলেন। এই পিকআপে করে তারা চট্টগ্রামের সীতাকুণ্ডের যে ফৌজদারহাট এলাকা, সেই ফৌজদারহাট এলাকা থেকে তারা চট্টগ্রামের ফিশারি ঘাট, সেখানে পাইকারি বাজার মাছের, সেখান থেকে মাছ কিনতে যাচ্ছিলেন এবং কিনে তারা আবার ফেরত এসে তারা এলাকায় বা স্থানীয়দের কাছে বিক্রি করতেন এবং একেবারেই বিধ্বস্ত অবস্থা গাড়িটির সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা আছেন তারা বলছিলেন যে সকালবেলার সময় রোড কিছুটা ফাঁকা থাকার সুযোগে চালক খুব দ্রুত গতিতে আসলে গাড়িটি চালিয়ে আসছিলেন এবং সামনে যেই 3 জন ছিলেন, চালক, হেল্পার সহ একজন মাছ ব্যবসায়ী, তারা একেবারে ঘটনাস্থলেই মারা যান এবং পেছনে আরও 7 জন যাত্রী ছিলেন, তারা সবাই আসলে মাছ ব্যবসায়ী। তারা সেই 7 জন সবাই গুরুতর আহত হন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সেখানে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন এবং বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং এই মুহূর্তে মরদেহের সুরতহাল হচ্ছে সেখানে এবং এর পরপরই হতাহতের যে স্বজন তাদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে ময়নাতদন্তের পর। এবং আমরা দেখছি যে একেবারেই বিধ্বস্ত অবস্থা গাড়িটির, কোনো কিছুই সামনের দিকে আর অবশিষ্ট নেই। এখন এখানে যারা আছেন স্থানীয় মানুষ, তারা বলছিলেন যে যেই এলাকায় মূলত দুর্ঘটনাটি ঘটেছে সেটি বলা যায় যে একেবারেই দুর্ঘটনা প্রবণ এলাকা এবং এখানে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এর মূল কারণ হিসাবে তারা বলছিলেন যে শহরে কিছু সিএনজি প্রবেশ করে, গ্রাম সিএনজি, এবং শহর থেকে কিছু সিএনজি যায়, সেই সিএনজিগুলোর কারণে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে এবং আশেপাশে সড়কে যে কাভার্ড ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে, পার্কিং করে, অবৈধ পার্কিং, সে কারণেও মূলত এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটছে। তবে পুলিশ বলছে যে চালক সকালবেলার সময় তিনি হয়তো ঘুমিয়েছিলেন, সে কারণে এই দুর্ঘটনাটি মূলত ঘটতে পারে। নিয়ন্ত্রণ হারিয়ে মূলত পিকআপটি সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দিয়েছে। রোশন, চট্টগ্রামের সড়ক দুর্ঘটনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। 13 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে রাজশাহী রোহনপুর রুটের ট্রেন যোগাযোগ। তেলবাহী ট্রেনের 5টি বগি লাইনচ্যুত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে রোহনপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, বগি লাইনচ্যুত হওয়ায় আটকে পড়া ট্রেন দুটি তাদের গন্তব্যস্থলে রওনা হয়েছে কিনা, আর এর পরবর্তী যে ট্রেনগুলো রয়েছে শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা রয়েছে কিনা? রোশন, গতকাল সন্ধ্যায় তেলবাহী একটি ট্রেনের 5 বগি আসলে লাইনচ্যুত হয়। তখন থেকেই এই রাজশাহী রোহনপুর রুটে আসলে ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত 12টার পরে এই ট্রেনটি আসলে উদ্ধার অভিযান শুরু হয়। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কার্যক্রম চলছে। আমরা স্থানীয় আমনুরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি। তিনি বলছিলেন যে খুলনা থেকে একটি আসলে পাওয়ার পয়েন্টের যে এই তেলবাহী ট্রেন এখানকার আমনুরা পয়েন্টে আসছিলেন। এখানে মূলত তাদের বিদ্যুৎ পাওয়ার পয়েন্ট রয়েছে, সেখানে আসছিলেন। এই আমনুরা থেকে 20 মিটারের মধ্যে এই 5টি আসলে বগি লাইনচ্যুত হয়, সেখান থেকে আসলে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। তখন থেকে আসলে বন্ধ ছিল ট্রেন চলাচল। সারা রাত উদ্ধার অভিযান শেষে সকাল 7টায় আসলে এই পথ দিয়ে আসলে
ট্রেন চলাচল শুরু হয়। আমরা কিছুক্ষণ আগেও দেখলাম এই রহনপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, স্থানীয়রা বলছেন যেহেতু আমনুরা পাওয়ার পয়েন্ট একেবারেই কাছে, যে ট্রেনটি আপনি পাশে দেখতে পাচ্ছেন এই ট্রেনটি মূলত উদ্ধার করা হয়েছে। এই ট্রেনটি মূলত এখানকার আমনুরা বিদ্যুৎ পাওয়ার পয়েন্টের যে তেল সেটি বহনকারী একটি ট্রেন। তো দর্শন, এই ছিল আমার কাছে আমনুরা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার খবর। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ। সিলেটের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি পর্যটন শিল্প, তবে পাথর লুটের ঘটনায় ৬০ থেকে ৭০% পর্যটক কমে যাওয়ায় মারাত্মক হুমকির মুখে এই খাত। ব্যবসায়ী নেতৃবৃন্দের দাবি, পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তায় প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা এবং কার্যকর পদক্ষেপ। এদিকে সাদা পাথর সহ বিভিন্ন পর্যটন স্থান রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে আশ্বাস জেলা প্রশাসনের। সেলিম মিয়ার ক্যামেরায় সন্দীপন শুভর প্রতিবেদন। ভোলাগঞ্জের সাদা পাথর, নীল আকাশের নিচে স্বচ্ছ জলরাশি আর পাহাড়ের অপূর্ব মিতালি দেখতে কিছুদিন আগেও পর্যটকের ঢল নামত সিলেটে। তবে পাথর লুটের ঘটনায় এখানকার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে এখন শুধুই শুনশান নীরবতা। শুধু ভোলাগঞ্জের সাদা পাথরই নয়, একই চিত্র জাফলং, রাংপানি সহ সিলেটের বেশিরভাগ পর্যটন কেন্দ্রে। তাই অন্যান্য দিনের মতোই ছুটির দিনেও নেই মানুষের কোলাহল। যারা আসছেন তারাও হতাশ বর্তমান পরিস্থিতি নিয়ে। পাথর এবং এই ভারতে যে পাহাড় এবং স্বচ্ছ জল এগুলোই দেখতে আসে। এগুলো কমে গেলে তার পর্যটক আসবে না, কেনই বা আসবে? মানুষ 3 ভাগের 1 ভাগও আজকে আসে নাই, সেই হিসাবে কিন্তু আমাদের ক্ষতি, ব্যবসায়েরও ক্ষতি। পরবর্তীতে যাতে এইরকম কোনো লুটপাট না হয়, এইভাবে এটার জন্য যাতে প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নেয়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, পাথর লুটের ঘটনায় কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ক্ষতি তো প্রচুর, এখন তো দেখা যায় পুঁজি বাঙ্গিয়া খাওয়া লাগে, পেট চলে না, তো বালা কিছু খাইতে পারলাম না, এলাকানো চললাম, এখন কিতা করবো। এখন বর্তমানে যে পর্যটক আর বেচা কিনি অথবা যারা নৌকা চালায়, যারা গাইডগিরি করে, যারা ক্যামেরাম্যান, তারা কারোর কোনো রুজি রোজগার নাই। এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়েছে হোটেল, মোটেল, পরিবহন সহ পর্যটন সংশ্লিষ্ট নানা ব্যবসায়। পর্যটক কমে যাওয়ায় কয়েকশো কোটি টাকা লোকসানের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা তাদের। একটা ধারাবাহিক ফ্লো ছিল যে প্রতি মাসেই মনে করেন প্রতিদিনই গেস্ট আসছিল। এটা আপনার উইকেন্ড বা শুধু না, মানে প্রতিদিনই দেখা যাচ্ছে গেস্ট ফ্লো ছিল সিলেটে। কিন্তু এই ঘটনার পর থেকে হঠাৎ করে আপনার স্থিমিত হয়ে গেছে সব কিছু। ক্ষতির পরিমাণটা এতই বিশাল, এইগুলো আসলে ক্যালকুলেশন করে এইভাবে বলা খুবই কঠিন। যারা বিভিন্ন খাবারের ব্যবসা করতেছে বা বিভিন্ন ধরনের পশুরা সাজিয়ে বসতেছে, তাদের কথা চিন্তা করেন, এইগুলোর সাথে আপনি ট্রান্সপোর্ট রিলেটেডগুলো চিন্তা করেন, সবাই আমরা ক্ষতির সম্মুখীন, নট অনলি হোটেল। এদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলছেন, জেলার পর্যটন খাত নিয়ে দ্রুত মহাপরিকল্পনা নেওয়া না হলে এ শিল্প অচিরেই ধ্বংসের মুখে পড়ার আশঙ্কা করছেন তারা। তবে জেলা প্রশাসন বলছে, সাদা পাথর সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র রক্ষায় মহাপরিকল্পনা নেওয়া হবে। ৬০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বিভিন্নভাবে, রেস্টুরেন্টগুলোর ক্ষতি হয়েছে। সরকার বা দায়িত্বশীল ব্যক্তিবর্গ অতি সত্বর এই ব্যাপারে একটা কঠিন সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটকের মনোবল মজবুত করা বা শক্তি যোগানোর ব্যাপারে সহায়ক ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। 5 দফা আমাদের একটা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি। আমরা এটা যদি বাস্তবায়ন করতে পারি সফলভাবে, এবং একই সাথে আমরা স্থায়ী একটা পরিকল্পনাও নেব যে এটা স্থায়ীভাবে কীভাবে নিরসন করা যায়, সেই বিষয়ে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি যে অচিরেই এটা স্থায়ীভাবে সমাধান হবে। স্থানীয়রা বলছেন, সিলেটের ব্যবসা বাণিজ্যের মূল স্তম্ভ পর্যটন শিল্প, তাই এটি রক্ষায় কেবল আশ্বাসী নয়, বরং প্রয়োজন কার্যকর পদক্ষেপ। সন্দীপন শুভ, এখন সিলেট। সাতক্ষীরা যেখানে এক সময় 27টি নদ নদী ছিল যোগাযোগ, বাণিজ্য আর যাত্রী চলাচলের মূল ভরসা, কিন্তু সময়ের সাথে পলি জমে নদীগুলো ভরাট হয়ে কমেছে নাব্য। একে একে বন্ধ হয়ে গেছে অধিকাংশ নৌরুট। অপরিকল্পিত সেতু, খননের অভাব আর যাত্রী সংকট বাড়িয়েছে এই সকল সমস্যা, ফলে অচল সাতক্ষীরার নদী পথ। তবে এখনও গাবুরা খুলনা রুটে চালু আছে একটি মাত্র লঞ্চ, যেটি পণ্য পরিবহনে যেমন সাশ্রয়ী তেমনি যাত্রীদের জন্য আরামদায়ক। আহসান রাজীবের প্রতিবেদন।
আগে সাতক্ষীরায় যাতায়াত আর পণ্য পরিবহনের ভরসা ছিল নদীপথ। পলি জমে মরিচচাপ, বেতনা, কপোতাক্ষ সহ উজানের বেশিরভাগ নদীতে কমে গেছে নাব্য। একই সাথে দখল হয়েছে নদীর দুই পাড়। নৌ চলাচল বন্ধ হওয়ায় ভেঙে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। সাতক্ষীরা শহরের মধ্য দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল। এই খাল দিয়ে একসময় চলাচল করত বড় বড় নৌযান। তবে বর্তমানে খালটি পলি জমে ভরাট হওয়া এবং অপরিকল্পিত ব্রিজ নির্মাণ হওয়ার কারণে এখান দিয়ে কোনো ধরনের নৌযান চলাচল করতে পারছে না। একই অবস্থা জেলার বেতনা নদী, কপোতাক্ষ নদী সহ অন্যান্য নৌ রুটগুলোতেও। তবে ব্যতিক্রম গাবুরা খুলনা রুট। চলাচল করা একটি লঞ্চ এখনও ধরে রেখেছে নদীভিত্তিক যোগাযোগের শেষ আলো। এতে পণ্য পরিবহনে খরচ কম, যাত্রীরাও চলতে পারেন স্বাচ্ছন্দ্যে। গাবুরা থেকে খুলনা যাতে 600 থেকে 700 টাকা খরচ হয়। লঞ্চে গেলে নিরাপদ, আমাদের ঘুমাইয়ে খুলনা দিয়ে চলে যেতে পারি। একটু লঞ্চে গেলে আমরা একটু শুয়ে বসে যেতে পারি, কষ্ট কম হয়। সাতক্ষীরার উপকূলীয় আশাশুনি, শ্যামনগর সহ খুলনার কয়রা ও দাকোপ উপজেলার অধিকাংশ মানুষই লঞ্চে চলাচল করেন। কপোতাক্ষ নদের ভাটির অংশ হয়ে শিবসা ও পশুর নদী হয়ে এটি খুলনা পর্যন্ত চলাচল করে। তবে নিয়মিত ড্রেজিংয়ের অভাবে নদীর অনেক এলাকায় চর পড়তে শুরু করেছে। আমাদের এখন এই রোডে লঞ্চ চলে একটা, তাতে আমাদের কোনো সময় তেলের টাকা উঠে, কোনো সময় উঠে না, আর চরের কারণে অতিরিক্ত ডিস্টার্ব হয়ে যাচ্ছে। সড়ক পথে পণ্য পরিবহনে খরচ নদী পথের চেয়ে 3 গুণ বেশি। তবে নৌ রুট বন্ধ হয়ে যাওয়ায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। চর পড়ার কারণে নদীর গভীরতা, নদীর লভ্যতা হারানোর কারণে বড় আকারের কোনো যানবাহন, নদী চালিত যে যানবাহনগুলো আসতে পারে না। পরিবেশবিদ আর নদী বিশেষজ্ঞদের মতে সাতক্ষীরার 27টি নদীর মধ্যে 13টি ইতোমধ্যে পলি পড়ে ভরাট হয়ে গেছে। এর সাথে যুক্ত থাকা 429টি খালও পড়েছে অস্তিত্ব সংকটে। ফলে নাব্য হারিয়ে একদিকে যেমন বন্ধ নৌ চলাচল, তেমনি বাড়ছে জলাবদ্ধতা। সাতক্ষীরা টু বড়দল আমরা দেখেছি যে এখানে নৌপথেই বাণিজ্যের সমস্ত পণ্য পরিবহন হতো, মানুষ যাতায়াত করতো, সব কিছুই। সেটি আজকে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তার কারণটি হচ্ছে আমাদের উজানে প্রায় 54টি নদী বাংলাদেশের তার পানি প্রত্যাহার করা। অধিদপ্তরের অফিসগুলো রয়েছে, মন্ত্রণালয়ের যে অফিসগুলো রয়েছে, এইগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কেউ রাস্তা দিচ্ছে, আরেকজন রাস্তা কেটেছে, ফলে এই এলাকার নদীটা ভেঙে গেছে, একদম নদী ব্যবস্থা। তবে BIWT এর কর্মকর্তারা বলছেন নদীর নাব্য ফিরিয়ে আনতে কিছু নির্দিষ্ট রুটে ড্রেজিংয়ের কাজ শুরু হবে। পর্যায়ক্রমে সাতক্ষীরার কয়েকটি নৌ রুট চালু করার পরিকল্পনাও রয়েছে। এই নৌপথের বিভিন্ন জায়গায় কিছু নাব্যতা সংকট আছে। সেই নাব্যতা সংকট নিরসনের জন্য আমরা প্রধান প্রকৌশলী ড্রেজিং বরাবর আমরা চাহিদাপত্র প্রেরণ করেছি এবং খুব দ্রুতই এই সমস্ত নাব্যতা সংকট যেখানে আছে সেগুলো ড্রেজিংয়ের মাধ্যমে সমাধান করা হবে বলে আশা করা যায়। জলবায়ু পরিবর্তন আর প্রাকৃতিক দুর্যোগে বহুবার ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা। তবে এখনও পরিকল্পিত নদী খনন ও কার্যকর নৌপথ ব্যবস্থাপনায় বদলে যেতে পারে চিত্র। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। সরবরাহ কমায় উপকূলীয় অঞ্চলের হাট বাজারে সামুদ্রিক এবং নদ নদীর মাছের দাম প্রকার ভেদে বেড়েছে 20 থেকে 300 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালীর কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, এর আগের সংবাদেও আপনি জানাচ্ছিলেন মাছ বাজারের পরিস্থিতি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে এই পাইকারি মাছ বাজারে এখানে কিন্তু উপকূলীয় অঞ্চলের পাইকার যারা রয়েছেন, যারা খুচরা পর্যায়ে বিভিন্ন হাট বাজারে বেচা বিক্রি করেন, তারা এসব বাজারে এসে তারা এখান থেকে মাছ ক্রয় করে তারা সেখানে বেচা বিক্রি করেন। তো আজকে এই পাইকারি মাছ বাজারে 1 কেজি ওজনের যে ইলিশটা আজ বেচা বিক্রি হয়েছে 2200 থেকে 2300 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 300 টাকা এবং 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশটা বেচা বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা, 200 টাকা প্রতি কেজিতে বেড়েছে।
এবং এখানে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ আজ বেচা বিক্রি হয়েছে 1200 থেকে 1400 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 200 টাকা। এছাড়া 400 গ্রাম ওজনের যে ইলিশ তা বেচা বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা, সেটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। এছাড়া সামুদ্রিক ঢেলা মাছ সেগুলো বিক্রি হচ্ছে 150 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। এছাড়া যে রুই মাছ বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা, এখানে বেড়েছে 10 টাকা। এছাড়া পাঙ্গাস বিক্রি হচ্ছে 130 থেকে 150 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। সিলভার কাপ মাছ 150 টাকা বিক্রি হচ্ছে, 10 টাকা বেড়ে। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 130 টাকা থেকে 160 টাকা, 20 টাকা বেড়েছে প্রতি কেজিতে। এবং চাষ কই বিক্রি হচ্ছে 230 টাকা এবং এখানে বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা পর্যন্ত, প্রতি কেজিতে বিক্রি হচ্ছে বেড়েছে 50 টাকা। তো এখানকার যে ক্রেতা এবং বিক্রেতা তারা বলছেন যে আসলে মাছের সরবরাহ সমুদ্রের এবং কম থাকায় কিন্তু দাম বেড়েছে। যখন সামনে আছে অমাবস্যার তিথিতে মাছের সরবরাহ বাড়লে দামটা কমবে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। সিন্ডিকেটে অস্থির চালের বাজার, বাড়তি দামে বিক্রি হচ্ছে কুষ্টিয়ার বাজারে চাল। দাম কমাতে সরকারের বিভিন্ন সংস্থার অভিযানের কোনো প্রতিফলনও নেই, এতে অসন্তোষ সাধারণ ক্রেতাদের মাঝে। এ নিয়ে বিস্তারিত জানাতে দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। মেজবা, দাম কমাতে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা, বিস্তারিত জানাবেন। রওশন, প্রতিদিনই কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু আমরা দেখি যে এই যে মিলগুলো রয়েছে, এই যে কুষ্টিয়ার যে খাজানগরের যে মিলগুলো রয়েছে, এই মিলগুলোতে কিন্তু অভিযান দেখেছি। এছাড়াও যে বাজার এলাকায় সেখানে অভিযান দেখেছি, কিন্তু এই অভিযানে কোনো সুফল আসলে মিলছে না। মূলত এই যে মোকামগুলো, এই মোকামগুলোতেই কিন্তু সারা দেশের যে বিভিন্ন যে চালের যে দাম সেটি কিন্তু এখান থেকে কিন্তু যে কমানো এবং বাড়ানোর যে বিষয়টি সেটি আসলে নির্ধারণ হয়। আমরা একটু এই নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় মূলত ব্যবসায়ীরা বারবার এটি অভিযোগ তোলেন যে ধানের দাম বেশি, পরিবহন খরচ বেশি, এইসব কথা আসলে তারা বলেন। এবং এই যে মিলারদের যে অভিযোগগুলো কিন্তু আসলে সঠিক নয়। আমি ঘুরেছি যে জেলার বিভিন্ন যে ধান বাজারগুলোতে, সেখানে কিন্তু ধানের দাম বাড়ে নাই, সেখানে 1200 থেকে 1300 টাকার মধ্যে কিন্তু জাত ভেদে ধানগুলো বিক্রয় হচ্ছে। এবং এই দাম না বাড়লেও কিন্তু যে মিলাররা বলছে যে দাম বেশি, এইসব অজুহাতে কিন্তু তারা দাম বাড়ান। মূলত এই যে এলাকার যে আপনার যে এই মোকামের 10টি মিল কিন্তু এই সিন্ডিকেটটি আসলে করেন। এবং মূলত এর মধ্যে গোল্ডেন রাইস মিল, এছাড়াও যে ব্যাপারী রাইস মিল, এছাড়াও সুবর্ণা রাইস মিল সহ এরকম যে বেশ কিছু দেশ এগ্রো রাইস মিল, এরকম বেশ কিছু যে রাইস মিল, সেগুলো কিন্তু তারা সিন্ডিকেট করে কিন্তু এই যে বারবার কিন্তু যে চালের দাম বৃদ্ধি করেন। এই নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসন কিন্তু বিষয়টি জানার পরেও অদৃশ্য কারণে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি যে এরা বারবারই কিন্তু দাম বাড়ালেও কিন্তু আসলে কোনো ব্যবস্থা আসলে প্রশাসনের পক্ষ থেকে নেন না। এরকম আসলে বিষয় রয়েছে। তবে এই নিয়ে আমি কথা বলেছি, জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে এই যে যাতে সিন্ডিকেট চালের বাজারে না থাকে সেটি তারা কঠোর মনিটরিংয়ের মাধ্যমে সেটি আসলে বন্ধ করতে কাজ করছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খাজানগর থেকে। রওশন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং নাসিরনগর উপজেলার একটি সংযোগ সেতুর কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখে লাপাত্তা হয়েছে ঠিকাদার। ফলে গুরুত্বপূর্ণ সেতুটির কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে দুই উপজেলার 20টিরও বেশি গ্রামের বাসিন্দাদের। ইতোমধ্যে বাড়ানো হয়েছে সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ, তবে নির্মাণ কাজের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্ধিত মেয়াদের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশা এলজিইডির। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের উরুয়াইল ও নাসিরনগরের চাতুলপাড় ইউনিয়নকে ভাগ করেছে কান্তার খাল। সেতু না থাকায় বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই খাল পার হয় দুই ইউনিয়নের বাসিন্দারা। 2 বছর আগে 9 ব্রিজ প্রকল্পের আওতায় কান্তার খালে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের সাথে চুক্তি করে এলজিইডি। নির্মাণ ব্যয় ধরা হয় 6,82,00,000 টাকা। তবে স্থানীয়দের অভিযোগ, ঢিমেতালে অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার। সেতু নির্মাণ বন্ধ থাকায় ক্ষোভ স্থানীয়দের। ব্রিজের কাজ করবো করে
কিছুদিন আয়ে আর কিছুদিন আয়ে না। ব্রিজ হইতেছে না ভাই, অনেক দূর এই কষ্টর বাদেই আমরা আছি। এখনো পর্যন্ত ব্রিজ বন্ধ আছে কাজ। ব্রিজ হয় নাই, খুব কষ্টতে আছি আমরা। পারাপার আসা যাওয়ার রাস্তাটা খুবই কঠিন। সবচেয়ে অসুবিধা যে এখানে যদি মানে কোনো ডেলিভারি রোগী আসে রাত্রে 3টার দিকে, তখন কিন্তু পারাপারের কোনো ব্যবস্থা নেই। প্রতিদিন সরাইলের ওরওয়াইল, পাকশিমুল এবং নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের 20টিরও বেশি গ্রামের বাসিন্দারা নৌকায় পার হয় কান্তার খাল। দিনে নৌকা চললেও সন্ধ্যা নামতেই খাল পারাপারে বাধে বিপত্তি। তবে কাজ বন্ধের অভিযোগ ঠিক নয় দাবি করে বর্ধিত মেয়াদের মধ্যেই সেতু নির্মাণের আশ্বাস এলজিইডির। বৃষ্টির এখন অ্যাপ্রোচবিহীন অংশ, যেটি স্ট্রাকচার অংশ, সেটার প্রায় শেষের দিকে কাজ। কয়েকদিন পরেই তারা ডেস্ক স্ল্যাবের কাজ শুরু করবে। আমরা আশা করি এই সিজনটাকে যদি আমরা ধরতে পারি, এই সিজনের ভিতরে ইনশাল্লাহ কাজটা করে ফেলবো। আর 9টা ব্রিজ আগে বলেছি সেটা হলো 1.5 বছরের মতো প্রকল্পের মেয়াদ আছে, এরই আগে ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। সেতু নির্মাণ কাজ দ্রুতই শেষ করে ভোগান্তি দূর হবে স্থানীয়দের, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এখন ব্রাহ্মণবাড়িয়া। এবার জানাবো দেশের বাইরের খবর। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এবার ওয়াশিংটন ডিসিতে আজ বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন দের লায়েন, ন্যাটো সেক্রেটারি মার্ক রুট সহ ইউরোপীয় নেতারা, যেখানে আলোচনা হবে রাশিয়া ইউক্রেনের মধ্যেও অঞ্চল বিনিময় এবং ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে। ট্রাম্প জেলেনস্কির এই বৈঠক সফল হলে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই দুই নেতার ত্রিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতারা ইউক্রেনের জন্য ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী নিরাপত্তার দাবি করতে পারে বলে জানান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর মধ্যে ইউক্রেনের জন্য জোরালো নিরাপত্তা দিতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি পাহাড়ি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্টের কারণে আকস্মিক বন্যা এবং ভূমিধসে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। আবহাওয়াবিদদের মতে প্রাকৃতিক দুর্যোগ মেঘ ভাঙা বৃষ্টি সাধারণত 1 ঘন্টার ব্যবধানে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। খুব অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতে দেখা দেয় আকস্মিক বন্যা এবং ভূমিধস। এ ধরনের ঘটনার পেছনে মূলত বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত বিপর্যয় ক্লাউড বার্স্টের প্রকোপ বাড়িয়ে তুলেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মেঘভাঙা বৃষ্টি বা ক্লাউড বার্স্ট সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি ঘটে। 1 ঘন্টার ব্যবধানে প্রচণ্ড গতিতে প্রবল বৃষ্টিপাতের ঘটনাই মূলত মেঘভাঙা বৃষ্টি। এর পেছনে বায়ুমণ্ডলীয় অবস্থার জটিল মিথস্ক্রিয়া দায়ী। আর্দ্র বাতাস পাহাড়ি অঞ্চলে উপরে উঠে ঠান্ডা হয়ে জমাট মেঘ তৈরি করে। পরে এই মেঘ ভারী হয়ে ফেটে গেলে অল্প সময়ে প্রবল বৃষ্টিপাত হয়। বিশেষজ্ঞদের মতে খুব অল্প সময়ে 30 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের ঘটনাকে ক্লাউড বার্স্ট বলে, যা সাধারণ বৃষ্টি থেকে অনেক বেশি ঘনীভূত ও দ্রুত হয়। এটি মূলত আকস্মিক বৃষ্টিপাত। Basically a thunderstorm. So let's go back to what a thunderstorm is. So what happens is that when you have lots of air going up very quickly, so then the water in the air will then condense and become big drops and then ice, and then so it's called a thunderstorm. যখন মেঘে প্রচুর পরিমাণে আর্দ্রতা জমে তখন এটি অল্প সময়েই ভারী বৃষ্টির সৃষ্টি করে, যা চলে প্রায় 10 থেকে 20 মিনিট। পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বাতাস উপরের দিকে ওঠার প্রক্রিয়াকে বলে অরোগ্রাফিক ফোর্সিং। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূপৃষ্ঠের উত্তাপে বাতাসের ঊর্ধ্বমুখী গতি আরও তীব্র হয়। এতে দ্রুতবেগে ভারী হয় মেঘ। On a global scale, the reason why we expect to have more heavy rain is because global warming tends to allow more water vapor to be present in the atmosphere, and so therefore when you squeeze the water vapor out, you can get heavier rain. So this is on a global scale because of global warming. এর প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসের বিপর্যয়ের মুখে পড়ে গোটা অঞ্চল। এর রেশ টের পাওয়ার আগেই শুরু হয়ে যায় ধ্বংসলীলা। হরকাবানের সঙ্গে আশঙ্কা বাড়ে ভূমিধসের। সম্প্রতি মেঘভাঙা বৃষ্টির ঘটনা বেড়েছে উল্লেখযোগ্য হারে।
কয়েকদিনের ব্যবধানে হিমালয়ের কোলে অবস্থিত ভারতের উত্তরাখণ্ড ও জম্মু কাশ্মীরের পর পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে এই বিপর্যয়। এছাড়া মেঘভাঙা বৃষ্টির পূর্বাভাস দেওয়াও খুব চ্যালেঞ্জিং বিষয়। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের জন্য জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিত নগরায়ন, দুর্বল উন্নয়ন পরিকল্পনা ও ব্যাপক বন উজাড় মূলত ভারতের হিমালয় অঞ্চলকে পরিবেশগতভাবে বিপজ্জনক করে তুলেছে। এতে প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয়ের ঘটনা বাড়ছে বলে জানান এই পরিবেশ বিজ্ঞানী। In this area, if you want to do any kind of major infrastructural development project, you have to be extremely sensitive to the geology. মেঘভাঙা বৃষ্টিতে হুমকিতে পড়েছে পাহাড়ের জনজীবন। বিশ্বব্যাপী 110 কোটির বেশি মানুষ পাহাড়ি অঞ্চলে বাস করে, যারা প্রাকৃতিক বিপর্যয়ের তাৎক্ষণিক প্রভাবের মুখে আছে। পাহাড় ও গাছ কেটে ঘরবাড়ি নির্মাণ করাই বেড়েছে ভূমিধসের ঘটনা। जंगलों का कटना, जंगल हमारे जंगल रहे नहीं। जो हमारे पहले जब बारिशें होती थी तो गधेरे बहते थे, अब वो सारे गधेरे जाम हो चुके, सारा पानी इकट्ठा हो जाता है। पहले ये होता था कि ऐसी जगह में लोग मकान बनाते थे कि जहाँ पे सुरक्षित स्थान हो, लेकिन अब क्या कर रहे हैं लोग कि जहाँ पे गधेरे भी आते हैं ना, वहीं पे लोगों ने मकान बनाना शुरू कर दिया। ভারতের হিমালয়ে 10,000-এর মতো হিমাবহ রয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে এগুলো দ্রুত হ্রাস পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধিতে তুষারপাত নির্ভর অঞ্চলগুলোতে তীব্র খরার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি ভূমিধস, আকস্মিক বন্যা এবং ক্লাউড বার্স্টের তীব্রতাও বাড়ছে। ইউনেস্কোর প্রতিবেদন বলছে 2050 সালের মধ্যে অর্ধশত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের 3 ভাগের 1 অংশ হিমাবহের কারণে অদৃশ্য হয়ে যাবে। তানভীর জনি, এখন বিশ্ব। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন অঞ্চল। ঘন ধোঁয়ায় ছেয়ে আছে স্পেনের আস্তুরিয়াস অঞ্চলের আকাশ। পুড়ে যাচ্ছে দেশটির 1700 শতকের পুরনো একটি দুর্গ। নিজেদের আবাসস্থল রক্ষায় লড়াই করে যাচ্ছেন বাসিন্দারাও। সামনে আরও কঠিন সময় আসছে বলে সতর্কবার্তা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। তানভীর জনির আরও একটি প্রতিবেদন। 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ গ্রীষ্মের দাবানলের মুখে দক্ষিণ ইউরোপের বিভিন্ন অংশ। তীব্র তাপপ্রবাহের সঙ্গে বাড়ছে দাবানলের আগুন। ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে স্পেনের দক্ষিণাঞ্চল। এরই মধ্যে পুড়ে গেছে 1.5 লাখ হেক্টরের বেশি বিস্তীর্ণ অঞ্চল, যা প্রায় লন্ডন শহরের সমান এলাকা। প্রাণ হারিয়েছে বহু মানুষ। বন জঙ্গল উজাড় করে লোকালয়ের দিকে ধেয়ে আসছে দাবানল। স্পেনের বিখ্যাত শহর ভেরিনে অবস্থিত 1700 শতকের আতালিয়া দুর্গের চারপাশে জ্বলছে দাবানলের আগুন। 1668 সালে প্রতিবেশী পর্তুগালের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে নির্মিত হয়েছিল এই দুর্গ। এখন দুর্গের আশপাশের গাছপালা দাবানলে পুড়ে গেছে। দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে স্পেনের কয়েক হাজার মানুষ। ঘরবাড়ি ও বাসস্থান রক্ষায় নিজেরাই আগুন নেভানোর কাজে নেমেছে। দাবানলের হুমকিতে নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের। Hemos estado allí, hemos limpiado todo aquello. Al final las avionetas andan por todos los lados, aquí no vienen, entonces tenemos que con los vecinos aquí ayudarnos unos a otros. Ahora han saltado para aquí. Gracias a la gente del pueblo estamos salvando todo esto. Lo que está haciendo, mira, se pone hasta los pelos de punta. Es algo imposible de... O sea, ni poder dormir a las noches puedes hacer. Pues nos están ayudando mucho los vecinos. Y gracias a los vecinos y amigos y a todos, le agradezco mucho que me hayan echado la mano. Porque allí había muchísima gente del otro lado que tuvieron que acudir a otros sitios. আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনীর কর্মীরাও। এখনও স্পেনে 12টি বড় দাবানল সক্রিয় আছে। তীব্র বাতাস ও প্রচণ্ড দাবদাহের কারণে আগুন নেভাতে পারছেন না দমকল কর্মীরা। আগুনের হাত থেকে লোকালয় রক্ষায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দাবানলের হুমকি ঠেকাতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পেন সরকার। তবে সামনে আরও কঠিন সময় আসছে বলে জনগণকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। Días complejos, la meteorología por desgracia no nos está acompañando y por tanto sí solicitaría a los ciudadanos y ciudadanas que estén muy atentos a lo que nos digan las instituciones. স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য মতে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চল চরম দাবানলের ঝুঁকিতে রয়েছে, কারণ উত্তর উপকূলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এতে দাবানলের আগুন নিয়ন্ত্রণ অনেকটা অসম্ভব হয়ে দাঁড়াবে। তানভীর জনি, এখন বিশ্ব। এবার জানাবো খেলার খবর।
ভুটানে বসছে সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। আসর শুরুর 5 দিন আগেই ভুটানের মাঠ এবং কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন দামাল কন্যারা। লক্ষ্য এবার শিরোপা জয়। অনূর্ধ্ব-17 দলের প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইহসান। গেল কয়েক মাস ধরেই দেশের নারী ফুটবলে চলছে দারুণ ব্যস্ততা। একের পর এক টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্যের ছাপ রেখে চলেছে লাল সবুজের মেয়েরা। এবার নতুন চ্যালেঞ্জ সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ। গত শুক্রবার ভুটানে পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব নারী 17 ফুটবল দল। শনিবার ও রবিবার থিম্পুর বাবেনা গ্রাউন্ডে অনুশীলনে ঘাম ঝরায় তারা। অপরিচিত আবহাওয়া ও মাঠের সাথে নিজেদের দ্রুত মানিয়ে নিচ্ছে কিশোরীরা। ভুটানে অনেক, আপনারা জানেন, অনেক এই স্টেমিনার অনেক সমস্যা হয়, বেদের অনেক সমস্যা হয়, যার কারণে এটার মিলাইতে গেলে আমাদের 2 দিন আসে সময় লাগছে। ইভেন মাঠ, আমাদের ঢাকার মাঠ আর এইখানের মাঠ অনেক ডিফারেন্স, কারণ এইখানের মাঠগুলি খুব ফাস্ট থাকে এবং ওয়েদারও খুব হার্ড থাকে, যার কারণে একটু সময় লাগে। আল্লাহর মতে খেলার আগে আমাদের মেয়েরা ভালো করবে। টুর্নামেন্ট শুরুর 5 দিন আগেই ভুটান পৌঁছানোর কারণ একটাই, নতুন পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া। 20 তারিখ প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান। জয়ী প্রত্যাশা কোচের। আমাদের মেয়েরা আল্লাহর রহমতে খুব ভালো করতেছে, প্র্যাকটিসে ভালো করছে। আমাদের আগামী 20 তারিখ ভুটান দলের সাথে খেলা, আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে সুস্থভাবে জয় নিয়ে মাঠ থেকে আসতে পারি। আগামী 20 থেকে 31 আগস্ট ভুটানের থিম্পুর চাংমিলিথাং স্টেডিয়ামে হবে এই আসর। বাংলাদেশ, ভারত, নেপাল ও স্বাগতিক ভুটান, এই 4 দল খেলবে ডাবল রাউন্ড রবিন ফরম্যাটে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে 2 বার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। শেষবার সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে ঢাকায়। সেবার শেষ পর্যন্ত পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপা জেতে অতিথি দল হিসেবে অংশগ্রহণ করা রাশিয়া। সেবার রানার্স আপ হয়েছিল টিম বাংলাদেশ। এবারের আসরে সরাসরি শিরোপায় চোখ দামাল কন্যাদের। ফারহান ইহসান, এখন। শেষ করছি এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ নিয়ে আগামী সপ্তাহে ফের আলোচনায় বসবে কমিশন। স্থায়ী আইনি ভিত্তির প্রক্রিয়া নিয়ে দলগুলোর ভিন্ন মত। চট্টগ্রামের সিটি গেটে পিকআপ কভার্ড ভ্যান সংঘর্ষে 2 চালক এবং 3 মাছ ব্যবসায়ী নিহত। আহত 2 জনের অবস্থা গুরুতর। সিলেটের পাথর লুটে পর্যটক কমেছে 70%। সুস্পষ্ট নীতিমালা সহ কার্যকর পদক্ষেপ চান পর্যটন ব্যবসায়ীরা। সাতক্ষীরার অপরিকল্পিত সেতু, খননের অভাব আর নৌপথে যাত্রী সংকট, বন্ধ হচ্ছে একের পর এক নৌরুট। এবং ওয়াশিংটন ডিসিতে আজ ট্রাম্প জেলেনস্কির বৈঠক। উপস্থিত থাকবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী সহ ইউরোপীয় নেতৃবৃন্দ। এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।